দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, আমরা প্রতিটি পর্বেই চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন সঞ্চি আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে গেস্ট আছে ওনাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন। ও হলো আমার কাজিন, আমার ছোট চাচার ছেলে। আর আমাদের ফ্যামিলিতে আমরা বোন বেশি, আমরা 7 বোন। আমাদের 7 বোনের ও একমাত্র ভাই। ওই যে 7। আচ্ছা আচ্ছা, নাইস নাইস। আচ্ছা, তো বলতে চলে আমাদের আপন ভাইয়ের মতোইও। আচ্ছা, তো ভাইয়া কি করছেন? আমি এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েশনে আছি। ও নাইস। আমি সাংবাদিকতা করতাম দীর্ঘদিন। আচ্ছা। 3টা টেলিভিশন চ্যানেলের পরে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে 6 বছর কাজ করেছি। তারপর একটা এনজিওতে কাজ করেছি, ইন্টার নিউজ। এখন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছি। আচ্ছা, সো কত বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করছেন? কন্টেন্ট ক্রিয়েশন আসলে 2022 থেকে আমি সিরিয়াসলি করা শুরু করি। এর আগে টুকটাক অল্প অল্প ভিডিও দিতাম। আচ্ছা। তারপর যখন দেখলাম যে $1-2 করে আসে, তখন আমার ইন্টারেস্ট আসলে এখানে জন্মায় যে এটা তো ভালো আসলে। এবং পরবর্তীতে দেখি যে শর্ট বা রিলস ভিডিওতে ফেসবুক অনেক বেশি, মানে অল্প এফোর্টে অনেক বেশি ইনকাম হচ্ছে। তো এখানে আমি আসলে কোনো ভনিতা ছাড়াই বলতে পারি যে শুধুমাত্র ডলারটাই আমাকে অনেক বেশি আগ্রহী করে তুলেছে। আচ্ছা, গ্রেট। তো আমরা আপুর কাছে আসছি। আপু, আপনি এখন কোন প্রফেশনে আছেন? আমি বরিশাল ইউনিভার্সিটিতে আছি। বরিশাল ইউনিভার্সিটির আমি স্টুডেন্ট অ্যাডভাইজার অফিসের দায়িত্বে আছি। পাশাপাশি আমি একজন রন্ধনশিল্পী। ও নাইস। তো আপু, কত বছর ধরে এই প্রফেশনে আছেন? আমি 2015 সাল থেকে বলা চলে, মানে প্রায় 10 বছর হয়েছে। আমি সেরাধুনীতে ছিলাম, সেরাধুনীর একজন উইনার। সেই থেকে আমার রান্নার জগতে পথ চলা শুরু। সেই থেকে আজ অবধি আমি রান্নার জগতে কাজ করছি। আচ্ছা, রন্ধনশিল্পী হিসেবে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছর। আর ইউনিভার্সিটিতে যে আছেন ওখানে এক্সপিরিয়েন্স কত বছর? ওখানে 12 বছর। আচ্ছা আচ্ছা। তো আপু নিশ্চয়ই খুব ব্যস্ত সময় কাটে, কখনো রান্না করছেন কিংবা কখনো ইউনিভার্সিটিতে থাকছেন। এই যে এত কাজ করছেন, কে সবচেয়ে বেশি সাপোর্ট করে? আমি যখন আমি রন্ধনশিল্পী পরিচয়টা আমার শুরু হয় আমার বিয়ের পরে। তো আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই যদি তার শ্বশুরবাড়ির ফ্যামিলি সাপোর্ট না দেয়, তাহলে আসলে চাকরি করা পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চালিয়ে রাখা পসিবল না। সেক্ষেত্রে আমি বলবো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই আমাকে সাপোর্ট দিয়েছে। আর ডেফিনেটলি হাজব্যান্ড তো বেশি সাপোর্ট দিয়েছে, বিধায় আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আচ্ছা, তো রান্নার প্রতি ইন্টারেস্ট কখন থেকে গ্রো করলো? রান্নার প্রতি ইন্টারেস্টটা বললে এটা আমাদের ফ্যামিলিগতভাবেই আমরা সবাই রান্নাকে অনেক বেশি পছন্দ করি। আমরা যেমন সবাই রান্না করতে পছন্দ করি, খেতে পছন্দ করি এবং মানুষকে খাওয়াতে পছন্দ করি। তা আমি যদি আমাদের রুটে যাই, আমি যেটা শুনেছি আমাদের দাদি প্লাস আমার দাদাও নাকি ভালো রান্না করতো, প্লাস আমার ফুপুরা অনেক ভালো রান্না করতো, আমার চাচারা। এবং দেখা যায় যে আমাদের ফ্যামিলি যারা বহিরাগত, যেমন আমার মা, চাচি, এর মা অনেক ভালো রান্না করে, আমার মা অনেক ভালো রান্না করে। তো ওগুলো দেখে দেখে আমরা ওই টেস্ট বার নিয়ে এসেছি। তো যখন আমি হোস্টেলে যাই তখন দেখা যায় যে হোস্টেলের ওই খাবারগুলো খেতে পারতাম না। তো ওখান থেকে আমার হয়েছে যে বাসায় তো এই রান্নাটা এইভাবে খেতাম, হোস্টেলের খাবারটা খেতে ভালো লাগতো না। এরপরে আমি হোস্টেলে বসে আমার রান্নার হাতে খড়ি হয় এবং শ্বশুরবাড়িতে আসার পরে সবাই আমার রান্নার খুব প্রশংসা করতো। সেই প্রশংসা থেকেই আমি এই পর্যায়ে আসা, আমি কম্পিটিশনে যাই, কম্পিটিশনে গিয়ে আমি উইনার হই। ও নাইস। তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আপু, আপনারা যেহেতু এই রান্নার ফরম্যাট অনুযায়ী একটা ট্রেডিশনাল রান্নার কথা বলেছেন, তো আমি বরিশালে আমরা কোরমাটা বেশ খাই। আপনি শুনেছেন কিনা জানি না, কোরমা বরিশালের খুবই ট্রেডিশনাল একটা খাবার। এটা আমরা মুরগি দিয়ে করি বা ডিম দিয়ে করি। আবার আমি আমার মেজো ফুপকে দেখেছি এটা চিংড়ি মাছ দিয়েও করতো। আচ্ছা, তো আমি ওই চিংড়ি মাছের কোরমাটা করবো। আর ডেজার্টেও আমরা বরিশালের মানুষ নারিকেল অনেক পছন্দ করি এবং সব খাবারে আমাদের নারিকেলের টাচ থাকবেই। তো আমি নারিকেল দিয়ে একটা লাচ্ছি করবো। আচ্ছা, নাইস। তাহলে আপু আমরা এখন আমাদের কিচেনে যাই, যে আমাদের রান্নাটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। সঞ্চি আপু, আমরা প্রথমে কোন খাবারটা তৈরি করছি? আমি চিংড়ি কোরমাটা করব। আচ্ছা দর্শক, চিংড়ি কোরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিংড়ি কোরমা: চিংড়ি 500 গ্রাম, তেল পরিমাণ মতো, ঘি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, দারুচিনি 2 টুকরো, তেজপাতা 2টি, এলাচ 3 থেকে 4টি, পানি পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, চিনি
আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, নারিকেল বাটা 2 টেবিল চামচ, নারিকেলের দুধ 1 কাপ, কাঁচা মরিচ 2 থেকে 4টি, শুকনো মরিচ পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে লেটস স্টার্ট। আপু প্রথমে আমরা চিংড়িটাকে অল্প একটু ফ্রাই করে নিব আপু। এই পর্যায়ে আমি তেল এবং ঘি দুটো মিক্সড করে দিব। যেহেতু কোরমা শাহী ফুড একটা, আর এটা আমরা উৎসবে খাই, জন্য আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিব। ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেল লবণ দিয়ে দিলাম, তাহলে তেলটা আর ফুটবে না। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। রায়হান ভাইয়াকে কি প্রায় আপু রেন্দে খাওয়ায় বা কিছু একটা আপুর খাওয়া আসলে সচরাচর খাওয়া হয়? হ্যাঁ, আমরা যখন ঝালকাঠিতে সবাই এক হই, বিশেষ করে ঈদের সময়গুলোতে আমাদের খাবার নিয়ে একটা আলাদা উৎসব হয়। নানা ধরনের খাবার, অনেকটা মানে ওয়েস্টার্ন স্টাইলে বলতে গেলে ওয়ান ডিশ পার্টি যেটা বলে, সেইটা আমার মা বোনরা করে থাকেন। আচ্ছা, তো যখন আপনাদের এই ওয়ান ডিশ পার্টি হয় তখন ওটার উপর কি কন্টেন্ট ক্রিয়েশন হয়? এখনো পর্যন্ত আমি করিনি, কারণ আমার মা এবং আমার বোনরা অনেকেই ক্যামেরার সাথে খুব একটা কমফোর্টেবল না। তো দেখা যায় যে রান্নাঘরে ক্যামেরাটা অন করলেই বকা শুনতে হয়। আবার ওরা অনেক বেশি কনসার্ন থাকে যে আমি যেহেতু দেখাচ্ছি, এবং এখন মোটামুটি আমার পেজে 250k ফলোয়ার্স আছে, তো যে কারণে আমার আম্মু অনেক বেশি কনসার্ন থাকে যে উনি মেক্সি পরা আছেন কিনা বা মানে এগুলো। মানে তারা ক্যাজুয়ালি আসতে চায় না, মানে একদম প্রপারলি ড্রেস আপ হয়ে তারপর আসতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে ক্যামেরার প্রতি খুব একটা কমফোর্টেবল না, এটা একটা বড় ব্যাপার। যেমন আমার বোনদের একটা পেজ খুলে দিয়েছি আমি, মানে খুবই কম ফলোয়ার এখনো পর্যন্ত। ওদেরকে আমি বলছি তোমরা চেহারা দেখো, এটা একটা আইডেন্টিটির ব্যাপার, কোনোভাবেই রাজি হয় না, জাস্ট ভয়েস দিয়ে ওরা ভিডিও তৈরি করে দেয়। তো আপু যে এত মজার মজার রান্না করেন, আপুর কখনো মনে হয়নি যে ভাই তো কন্টেন্ট ক্রিয়েশন করে, তাহলে আমিও এটার উপর একটা ভিডিও বানাই? গল্পটা আমার মিসিং হয়ে গেছে। আমার অলরেডি একটা ইউটিউব চ্যানেল ছিল। আচ্ছা, আমার যখন বাবু হয় তো ওর পরে আমার চাকরি বাবু সব মিলে আমি কন্টিনিউ করতে পারিনি। আমার সাইফার সিগনেচার নামে একটা ইউটিউব চ্যানেল প্লাস পেজ আছে। আচ্ছা, নাইস। ইনশাআল্লাহ ফিউচারেও কিছুদিন আগেও বলছিল যে আমি যেন চ্যানেলটার কাজ করি, তো আমি রিসেন্টলি আবার কাজ শুরু করব। আর ওই যে বললাম যে রান্নার প্রতি আসলে মনে হয় আমাদের নারীর টান। ও ঢাকা ভার্সিটির জার্নালিজমের স্টুডেন্ট, এবং ও প্রফেশনাল লাইফ শুরুই করেছিল সাংবাদিকতা দিয়ে। সেখান থেকে ও ফুড ব্লগিং, ওকে কিন্তু আমি কখনো পুশ করিনি, যেটা অনেস্টলি স্পিকিং। ও কিন্তু নিজ থেকেই রান্নার জগতে আবার চলে গিয়েছে। আবার আমার ছোট 2টা বোন, মানে ওর যে বোন, ওটা হলো আমাদের ফ্যামিলির সর্বকনিষ্ঠ সদস্য, অনার্স পড়ে। সেই ছোট 2টা বোন খুব ছোটবেলা থেকে ওদের রান্না করতে খুব পছন্দ করে, খুব ভালো করে, এবং আমরা 4 বোন, এবং 4 বোনের সবাই আমরা অনেক ভালো রান্না করি। নাইস। তো ভাইয়া কখনো রান্না করেন নাকি শুধু টেস্টি করেন? না, আমি রান্না করি। আচ্ছা, বাসায় রান্না করি অনেক, কারণ আমি নানুর বাসা ছাড়ার পরে 2 বছরের জন্য একটা ব্যাচেলর বাসায় ছিলাম, আমরা 3 ফ্রেন্ড। তো তখন হচ্ছে আমার প্রথম খিচুড়ি রান্না করা, অন্যান্য আইটেমগুলো ট্রাই করা, মাছ রান্না করতে আমি খুব পছন্দ করি। আমরা বলতে পারি ঠেকায় পড়ে আপনি রান্না শিখেছেন খানিকটা। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা লাইফ স্কিল, এটা সবারই জানা উচিত। ডেফিনেটলি। এটা একটা মানে সবারই এটা শেখা উচিত, কারণ একটা পর্যায়ে পরে মানুষের আসলে কিছু জিনিস, যেমন রান্না করা, সাঁতার শেখা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে কেউ হেল্প করার থাকে না, সো ইউ হ্যাভ টু ডু দিস। আমরা যেটা জানি যে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে হয় না, একটু রাবারি হয়ে যায়। তো আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরপর যে আমরা তুলে নিচ্ছি, এটাই আমি কোরমার গ্রেভিটা তৈরি করব। আচ্ছা, ওকে। আপু বলছিলেন আমার 7 বোনের কথা, আমি 7 বোনের কথা একটু আলাদাভাবে মেনশন করতে চাই, কারণ হচ্ছে আমার একটা বড় ব্যাপার হচ্ছে এই 7 বোনের উপরে আমি খুব আলাদাভাবে প্রিসাইজলি আমি খুব প্রাউড ফিল করি, কারণ এরা প্রত্যেকেই নিজের পায়ে এস্টাবলিশড, এবং একই সাথে ওরা ফ্যামিলিতে বলে না যে ছেলে দরকার, এই ব্যাপারটাকে তারা খুব ভালোভাবে ট্যাকেল দিয়েছেন। আমাদের ফ্যামিলিতে এখন একটু আলাদাভাবে বলে না যে অনেকগুলো ছেলে দরকার, আমার উপর আসলে অনেক প্রেশার কম হয় এখানে। নাইস। মানে প্রতিটা মেয়ে এতটাই ট্যালেন্টেড যে সবাই একদম ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছে। হ্যাঁ আপু, প্রফেশনাল লাইফেও আপনারা অনেক প্রোগ্রেস করেছেন। ভেরি নাইস। আপু এ পর্যায়ে আমি আরেকটু ঘি অ্যাড করেছি, গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি আমি দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ দেব খুব কম।
এমনি আপু ইউনিভার্সিটির ব্যস্ততার পাশাপাশি কি রান্না করা হয় এখন? হ্যাঁ আপু, চেষ্টা করি করার। বিশেষ করে ছুটির দিনগুলোতে আমি রেগুলার রান্না করি। আমার বাসার সবাই আমার রান্না খেতে পছন্দ করে, এর জন্য ছুটির দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে বা বাসায় গেস্ট আসলে আমিই রান্না করি। আপু আমাদের তেলটা কি ঠান্ডা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিই। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। আমার ফুপু সবসময় একটা টিপস বলে যে কোরমা বা রোস্ট জাতীয় খাবারে পেঁয়াজ বাটাটা দেওয়ার সাথে সাথে একটু চিনি দিতে, না হয় পেঁয়াজটা একটু টক টক একটা ফ্লেভার আসে, এজন্য একটু হালকা চিনি দিয়ে দিতে হয়। এমনি ভাইয়ার কেমন লাগে এই যে আপু যে এত মজার মজার রান্না করছে, কিংবা এত অ্যাওয়ার্ডস পেয়েছে, এত অ্যাকমপ্লিশমেন্টস আছে আপুর, ভাই হিসেবে আপনার কেমন লাগে? এটা অবশ্যই আমাদের ভালো লাগে, কারণ আমাদের বাড়িটা হচ্ছে ঝালকাঠির এমন একটা জায়গায়, ওইখান থেকে কেউ একজন এরকম একটা জায়গায় ন্যাশনালি এখানে আসবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। মানে এত বড় একটা রেকগনিশন পেয়েছে আপু। এবং এটা কিন্তু সেরা রাঁধুনি মানুষের, যেমন একটা সময় আমরা যেরকম শুনতাম যে গানের অনুষ্ঠানগুলো রিয়েলিটি শোতে যেরকম বড় একটা নাম আসতো, সেরকম কিন্তু আপুকে আমরা ওইভাবেই সেলিব্রেট করছি তখন। এবং ঝালকাঠি, আপনারা জানেন ঝালকাঠি অনেক ছোট একটা জেলা শহর, ইভেন রিক্সায় যদি ঘুরি আমার মনে হয় 100 টাকায় পুরো শহর ঘোরা হয়ে যাবে। আচ্ছা, সেইখান থেকে একজন মানুষ যখন এরকম ন্যাশনাল লেভেলে রেকগনিশন পায়, এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার। শুধু আমাদের জন্যই না, ঝালকাঠির অনেক মানুষও আপুর কথা আলাদাভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বলেন, এটা অনেক বড় একটা পাওয়া। আমার একজন চাচা, মানে চাচা বাড়ির উপরে, সে কোন অফিসে গিয়েছে, অফিসে যাওয়ার পরে তাকে নাকি জিজ্ঞেস করতেছে যে আপনি ওই বাড়ির মেয়ে না রান্না করে পুরস্কার পেয়েছে। তখন চাচা এসে বলে কি আগে মানুষ আমাদেরকে আমরা মিরবহর পরিবারের সন্তান সবাই, বলছে আগে সবাই মিরবহর পরিবারের নামে সবাই এক নামে চিনত, এখন তোমার কথা বলতেছে সবাই, এটা আমাদের জন্য কত বড় একটা প্রাপ্তি। নাইস, ডেফিনেটলি। আপু কথা বলতে বলতে আমি আদা আর রসুন দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা যাবে খুব সামান্য, তারপরে আদা দিয়েছি। আর যেহেতু আমি বরিশালের ট্রেডিশনাল রেসিপিটা আমি ফলো করব, তাই খুব মিহি করে বাটা, একটু নারিকেল বাটা দিব আমি। আমাদের ট্রেডিশনালি দাদি নানিরা যে কোরমা রান্না করতো, ওইটা কিন্তু টক দই ইউজ করতো না, এজন্য আমি ওইটাই টক দই ইউজ করব না। আর কোরমা রোস্টের মশলাটাকে খুব ভালো করে কষাতে হয়। এরপর যে আমি যে কষাবো, এটা নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, বরিশালের সাথে নারিকেল ব্যাপারটা মনে হয় খুব ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা ভাইয়া যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, ধরেন আপু একটা রান্না করেছে বা একটা খাবার রান্না করেছে, খুব ভালো হয়েছে, সো এটা যদি আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় বলতে চাই, তাহলে এটা কিভাবে বলবেন? বরিশালের খাবারের রিভিউ দিতে গেলে একটা ব্যাপার সবসময় বলে যে মনু ডাইলে লবণ দেছো না দেবা, এটা খুব কমন। সো এটা কিন্তু ফুড ব্লগারদের অনেকেই যারা বরিশাল থেকে আসেন, ওরা এই ডায়লগটা প্রায়শই দিয়ে থাকেন। তো এইটার সাথে খুব ভালো হয়েছে, নুনটা একটু বেশি হইতে পারতো, কম হইতে পারতো, এরকম কিছু কথা বলে। আমি আবার একদম খাঁটি বরিশালের যে অ্যাকসেন্ট, ওইটা আবার আমার আসে না। আবার শুদ্ধও বলি না, মাঝামাঝি একটা অ্যাকসেন্ট আমার আসে, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি নানুর বাসায়। নানুর বাসা ছিল সিলেটে, আচ্ছা, যে কারণে আমার সিলেটি টোনও থোড়া থোড়া চলে আসে। আচ্ছা আপু, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এরপর যে আমি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সো আমরা হচ্ছে এখন বেসিক্যালি কোরমার যে গ্রেভিটা আছে সেটা তৈরি করছি। জি। আচ্ছা, কোরমার গ্রেভিটা হতে হতে একটু বলে রাখি আপু আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা হয় যে রেগুলার যে ডিশওয়াশ থাকে এগুলো শুধু পরিষ্কারই করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। দেখা যায় যে আমাদের কিচেনে আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হাইজিন, সেখানে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর এনশিওর করে যে আপনার কিচেনটা যেন অলওয়েজ হাইজিনিক থাকে। হ্যাঁ আপু জানি, এবং আমি বাসায় পার্সোনালি এক্সপার্ট ডিশওয়াশার ইউজ করি। আচ্ছা আচ্ছা, সো আমাদের গ্রেভিটা কি হয়ে এসেছে? গ্রেভিটা হয়ে এসেছে। আচ্ছা, এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। রাইট, আমরা জানি চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। আমার সঞ্চি আপুর প্রতি একটা প্রশ্ন আছে। তো আপনারা যখন রান্না করেন, একটা জিনিস আমার একটু জানার ইচ্ছে, যে আপনারা যখন বলেন পরিমাণ মতো, এই পরিমাণ মতো মানেটা আসলে কি? পরিমাণ মতোটা হলো যে রান্না করতে করতে না আমাদের আইডিয়া হয়ে যায়। আবার লাইক হলো কেউ রান্নাতে লবণ খুব বেশি খায়, কেউ কম খায়, এটা যার যার মানে পরিমাণ অনুযায়ী দিতে হয়। হ্যাঁ, আমি একটু অ্যাড করি এখানে, পরিমাণ মতো বলতে কিন্তু আপুরা এটাও বোঝায় যে স্বাদ মতো। রাইট, কারণ যেমন আমি পার্সোনালি লবণ খুবই কম খাই,
তো আমি যখন রান্না করবো আমি লবণটা খুবই কম দিব। অনেকে থাকে হেলথ কনসিয়াস, তারা চিনি একদমই অ্যাভয়েড করে, সো দেখা যায় কোনো একটা ডেজার্ট আইটেম বানালেও তারা চিনি দিচ্ছে না, সেখানেই আর কি স্বাদ মতো বা পরিমাণ মতোটা সেখানেই ব্যবহার করা হয়। ডেজার্ট আইটেমে আমি মিষ্টি খুব কম ইউজ করি, মানে অনেকে খেয়ে বলবে যে কোনো মিষ্টি হয়নি, এটা হলো যার যার টেস্ট বারের উপরে ডিপেন্ড করে। শুনছি আপুর পছন্দের খাবার কি? আমি খুব দেশীয় খাবার পছন্দ করি, আমাকে বলা যায় একদম মাছে ভাতে বাঙালি। আমি মাছ প্লাস আমার মা ফুপুদের হাতের যে দেশীয় মাছের যে রান্না আর ভাত, এটা খেতে খুব পছন্দ করি। আর রায়হান ভাইয়ের পছন্দের খাবার কি? ভাইয়া তো প্রচুর খাবার খান, অনেক এক্সপ্লোর করা হয়, সো একটা থাকে না অল টাইম ফেভারিট যেটা যে কোনো সময় খেতে পারবেন, সেটা সেই খাবার কোনটা হবে? খুব অনেস্টলি বললে এটা নুডলস। নুডলস অল টাইম ফেভারিট, যে কোনো সময় খেতে পারবো। তবে ফুড ব্লগিং করতে করতে আমার একটা খাবারের প্রতি আলাদা ভালোবাসা জন্মেছে, সেটা হচ্ছে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি এটা এমন একটা আইটেম যেটা আমার চ্যানেলকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে, কারণ হচ্ছে এটা আমি যতই দেখাইছি সবগুলো আমার হিট হয়েছে, ভিউ ভালো হচ্ছে। ওকে গ্রেট। তবে আমাদের ফ্যামিলির আরো একটা জিনিস আছে, আমি বলবো যে কিছু কিছু জিনিস আছে না, যে এটা জেনেটিক্যালি আমাদের ফ্যামিলির সবাই জেনেটিক্যালি যেমন রান্না পছন্দ করি, তেমনি আমাদের ফ্যামিলিতে না আমাদের আঞ্চলিক খাবারের প্রতি কালচারটা খুব বেশি আমাদের পরিবারে। আমাদের পরিবারে যেমন ও সিলেটে মানুষ হয়েছে ছোটবেলা থেকে, কিন্তু আমাদের বরিশালের ট্রেডিশনাল খাবারগুলো খুব পছন্দ করে। আচ্ছা। আবার দেখা যায় যে আমাদের বোনের ছেলেরা দেশের বাইরে আছে, ওরাও যে যখন বন্ধে দেশে আসবে বলবে কলাপাতায় চিংড়ি খাবে বা চিংড়ির জল বড়া খাবে, এই টাইপের লোকাল খাবারগুলো না আমাদের ফ্যামিলির আমরা ছেলেমেয়েরা সবাই খুব পছন্দ করি। কম্পারেটিভলি যদি আমার শ্বশুরবাড়ির সঙ্গে তুলনা করি, ওরা এরকম লোকাল খাবারগুলো পছন্দ করে না, দেখা যায় যে কোনো কোনো খাবার ওরা নামই জানে না, কিন্তু আমরা লোকাল খাবারগুলো মানে নিজেরাও রান্না করতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি। আচ্ছা, তো আমাদের চিংড়ি মাছের কোরমাটা বোধহয় হয়ে গিয়েছে। আপু এ পর্যায়ে আমি একটু অ্যাট্রাকটিভ লুক আনার জন্য কিছু লাল মরিচও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনি টেস্টটা করে লবণ চিনি যদি মনে হয় যে লাগবে, সে পর্যায়ে একটু টেস্ট করে এই পর্যায়ে দেখে তুলে ফেললেই হবে। তাহলে যেহেতু আমাদের হয়ে গিয়েছে, তাহলে আমরা এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। সার্ভিং ডিশে নিয়ে নিই। আপু যখন নতুন কোনো ডিশ তৈরি করেন, তখন সবার আগে কাকে খেতে দেন বা কে ট্রাই করে সবার আগে? যেহেতু আমার এখন শ্বশুরবাড়িতেই বেশি থাকা হয়, শ্বশুরবাড়ির সদস্যদেরকে দিয়েই টেস্ট করাই। আচ্ছা। তবে আমার হাজব্যান্ড আবার রান্নার প্রচুর সমালোচনা করে। আচ্ছা, ভালো। অনেস্ট রিভিউ বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের দরকার আছে কিন্তু। তো তবে এখন আমার রান্নার টেস্টের সবচেয়ে বড় মেম্বার হলো আমার ছেলে, এবং তার টেস্ট বার অনেক ভালো। নাইস। হচ্ছে সাদা পোলাওর সাথে ভালো লাগে। হ্যাঁ, এটা পোলাও, কোরমা জাতীয় খাবার পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায়। দেখতেও সুন্দর হয়েছে, অ্যারোমাটাও ফ্যান্টাস্টিক, আই এম শিওর খেতেও ভালোই হবে। আপু যেহেতু এটা আঞ্চলিক রান্না, তার মনে হয় যে এটা ডেকোরেশনের জন্য আর কিছুই দরকার হবে না, এটা ইটসেলফ নিজস্বই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, এত অথেন্টিক একটা ট্রেডিশনাল ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। মোস্ট ওয়েলকাম আপু। দর্শক দেখছিলেন চিংড়ির কোরমা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। চিংড়ি কোরমা। প্রথমে ফ্রাই প্যানে তেল ও ঘি দিন, এরপর লবণ ও চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ ও পানি দিয়ে হালকা করে কষিয়ে নিন। এরপর পেঁয়াজ বাটা, চিনি, রসুন বাটা, আদা বাটা, নারকেল বাটা ও নারকেল দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে গ্রেভি তৈরি করুন। সবশেষে ভাজা চিংড়ি মাছ, কাঁচামরিচ, চিনি ও শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি কোরমা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আমরা এখন একটা মজাদার ডেজার্ট তৈরি করব। আপু, কোন ডেজার্টটা তৈরি করছেন আজকে? এই গরমের সিজনে তো আমরা অনেক বেশি লাচ্ছি খাই, এবং আমাদের বরিশালে নারিকেলের ইউজটা খুব বেশি, আমরা গরমে ডাব খাই, নারিকেল খাই, তাই আমি একটু ফিউশন করে একটা নারিকেলের লাচ্ছি করব। আচ্ছা, গ্রেট। দর্শক, নারিকেলের লাচ্ছি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। নারিকেলের লাচ্ছি। কোড়ানো নারিকেল 1 কাপ, চিনি 2 টেবিল চামচ, নারিকেলের পানি পরিমাণ মতো, টক মিষ্টি দই 1 কাপ। দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা নারিকেলের লাচ্ছি তৈরি করব, তাহলে আমরা বানিয়ে ফেলি। হ্যাঁ আপু, আমি প্রথমেই নারিকেলের লাচ্ছি তৈরির জন্য নারিকেল কোড়া নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ নিব আপু। এখানে আমি দিয়ে দিলাম টেস্ট মতো চিনি। এমনি আপুর কি রান্নার কোনো প্রফেশনাল কোর্স করা হয়েছিল নাকি?
যেটা আপু অনেস্টলি স্পিকিং সেরাধুনিতে যাওয়ার আগে হয়নি, ছোটখাটো হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরে যে পানিটা দিতে দিতে বলো। আপু এখানে আমি দিয়েছি নারিকেলের পানি অল্প দিয়ে, প্রথমে নারিকেলটাকে ব্লেন্ড করে নিব, তারপরে আমি দইটা অ্যাড করব। আপু প্রফেশনাল কোর্স নিয়ে বলছিলেন। যেটা অনেস্টলি যে আমি রান্নার জগতে মানে সেরাধুনিতে যাবার আগে দেখা গেছে মহিলা বিষয়ক অধিদপ্তরে ছোটোখাটো কোর্স করেছি ওরকম শখের বসে, কিন্তু হাতে কলমে যেটা শিক্ষা ওটা আমি কখনোই করিনি। আমার যে পারিবারিক শিক্ষা থেকেই আমি প্রোগ্রামে গিয়েছিলাম। আচ্ছা, আমরা তাহলে এখন ব্লেন্ড করে হ্যাঁ, ফেলি। blend। অন করা আছে? হ্যাঁ, অন করা আছে আপু, আপনি খালি ধরে চাপ দেন। নারিকেলটাকে আগে চিনির সঙ্গে ব্লেন্ড করলে হয় কি দইয়ের সঙ্গে খুব স্মুথলি এটা মিশে যায়। রাইট। এখানে আমি দিয়েছি টক মিষ্টি যে দইটা আছে না ওইটা। আচ্ছা, আমার নারিকেলের লাচ্ছি রেডি। রেডি, গ্রেট। মানে অল্প কিছু উপকরণ দিয়ে খুব দ্রুত আমরা এই লাচ্ছিটা তৈরি করে ফেললাম। এটা আমরা সার্ভ করার সময় চাইলে বরফ কুচি অ্যাড করা যায় যদি কেউ Frozen খেতে চায়, ফ্রোজেন হ্যাঁ। খেতে পছন্দ করে। তবে নারিকেলটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল এবং যে শরীরের জন্য অনেক উপকারী। আর এই গরমের দিনে যারা ডিহাইড্রেশনে থাকে তাদের জন্য নারিকেল অনেক ভালো কাজে আসে। আমি এখানে উপরে পরিবেশনের জন্য খুব অল্প একটু নারিকেল কুচি দিয়ে দিলাম। আপু আমার নারিকেলের লাচ্ছি রেডি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা লাচ্ছি তৈরি করে দেওয়ার জন্য। দর্শক দেখলেন খুবই মজাদার এবং চমৎকার একটা নারিকেলের লাচ্ছি তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। নারিকেলের লাচ্ছি। প্রথমে ব্লেন্ডারে কুড়ানো নারিকেল দিন, এরপর চিনি ও নারিকেলের পানি ভালোভাবে ব্লেন্ড করুন। সবশেষে টক মিষ্টি দই দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নারিকেলের লাচ্ছি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু এবং ভাইয়া আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুই ভাই বোনকে এরকম একটা সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবার এবং এক্সপার্ট ডিশওয়াশ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।